নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম কিরিট বৎস জাতক। পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্ত রাজত্বকালে বোধিসত্ত্ব কাশী রাজ্যে এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় কিরিট বৎস বা কিরিট বৎস। বোধিসত্ত্ব বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলায় গমন করে সমস্ত বিদ্যা আয়ত্ত করলেন। তিনি বাড়ি ফিরলে তার পিতামাতা তার বিবাহ দিলেন, কিন্তু গৃহে কিছুকাল সংসার জীবন যাপন করার পর তার পিতামাতার মৃত্যু হলো। তখন তিনি শোকে এতই কাতর হয়ে পড়লেন যে সংসারের প্রতি তার বিরাগ জন্মালো। সংসারের অনিত্যতা বুঝতে পেরে তিনি গৃহত্যাগ করে ঋষি প্রবজ্জা গ্রহণ করে বনে চলে গেলেন। সেখানে ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলেন। বোধিসত্ত্ব যখন অরণ্যে বাস করছিলেন, তখন বারাণসী রাজ্যের সীমান্তবাসী প্রজারা বিদ্রোহী হয়েছিল। রাজা বিদ্রোহ দমন করতে গিয়ে যুদ্ধে পরাজিত হলেন। তখন তিনি প্রাণ ভয়ে হাতির পিঠে চড়ে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন সকালে বনে রাজা ঘুরতে ঘুরতে বোধিসত্ত্বের আশ্রমে এসে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব তখন আশ্রমে ছিলেন না। রাজা তপবনে এসে হাতির পিঠ হতে নামলেন। তিনি পথশ্রমে নিতান্ত ক্লান্ত ও পিপাসার্ত হয়ে পড়েছিলেন। এজন্য তিনি মাটিতে নেমেই আশ্রমে জলের কলসি খুঁজতে লাগলেন, কিন্তু পেলেন না। অবশেষে এদিক সেদিক দেখতে দেখতে একটি কূপ দেখতে পেলেন, কিন্তু কূপ হতে জল তোলার জন্য কোনো দড়ি ও পাত্র ছিল না। এদিকে রাজার পিপাসা দমন করবার সাধ্য ছিল না। তিনি কোথাও জল না পেয়ে কূপে নেমে জল পান করবার জন্য হাতিটিকে কূপের পাশে নিয়ে দাঁড় করালেন। তারপর হাতির পেট ও পিঠ ঘিরে একটি মোটা দড়ি বেঁধে সে দড়ি ধরে তিনি কূপে নামলেন, কিন্তু জল ছুঁতে পারলেন না। এদিকে রাজার তখন জল পিপাসা এমন তীব্র হয়ে উঠেছিল যে তার মনে হলো পিপাসা নিবৃত্তি করে মরণ হলেও সে মরণ সুখের হবে। এই চিন্তা করে তিনি কূপে ঝাঁপিয়ে পড়লেন। তারপর প্রাণ ভরে জলপান করে সেই কূপের মধ্যেই রয়ে গেলেন, উপরে উঠতে পারলেন না। এমন সময় বোধিসত্ত্ব বাইরে এসে ফলমূল সংগ্রহ করে আশ্রমে ফিরে এলেন। তিনি হাতি দেখে বুঝলেন রাজা এসেছেন। রাজার সন্ধানে অনন্তর ঘুরতে ঘুরতে কূপের ধারে এসে রাজাকে তার মধ্যে দেখতে পেলেন। তখন তিনি একটি মই এনে সেটিকে কূপের মধ্যে নামিয়ে দিলে রাজা অনায়াসে উপরে উঠে এলেন। বোধিসত্ত্ব তখন তার কুটিরের মধ্যে একটি শয্যা পেতে রাজাকে শুইয়ে তার গা হাত পা টিপে দিলেন। পরে তাকে তেল মাখিয়ে স্নান করালেন। তারপর উত্তম ফলমূল খেতে দিলেন। তাপস বোধিসত্ত্বের পরিচর্যায় রাজা প্রীত হয়ে তার আশ্রমে 2-3 দিন রয়ে গেলেন। তারপর রাজধানীতে ফিরে আসার সময় তিনি বোধিসত্ত্বকে দিয়ে প্রতিজ্ঞা করালেন তিনি একবার তার রাজধানীতে তার পায়ের ধুলো দেবেন। রাজসৈন্যরা তখন নগর বাইরে শিবির স্থাপন করে সেখানে অবস্থান করছিল। তারা রাজাকে দেখে তাকে সসম্মানে রাজধানীতে নিয়ে গেল। 1.5 মাস পর বোধিসত্ত্ব বারাণসীতে গিয়ে রাজার উদ্যানে উপস্থিত হলেন। রাজা তখন প্রাসাদে উপরতলায় তার ঘরে ছিলেন। তিনি জানলা দিয়ে বোধিসত্ত্বকে দেখে চিনতে পারলেন। তিনি তৎক্ষণাৎ প্রাসাদ হতে নেমে এসে উদ্যানে গিয়ে বোধিসত্ত্বের চরণ বন্দনা করলেন। তারপর তিনি তার ঘরে তাকে নিয়ে গেলেন। শ্বেতছত্র শোভিত পালঙ্কে বসালেন। তার জন্য যে খাদ্য আনা হয়েছিল তা দিয়ে বোধিসত্ত্বকে ভোজন করালেন। তারপর নিজে আহার করে তাকে উদ্যানে নিয়ে গেলেন। সেখানে তার বাসস্থান নির্মাণ করিয়ে পরিব্রাজকের জন্য যেসব দ্রব্য দরকার তা সব আনিয়ে দিলেন। শেষে উদ্যান পালকের উপর সেবা যত্নের ভার দিয়ে প্রাসাদে ফিরে গেলেন। সেই থেকে বোধিসত্ত্ব রাজ উদ্যানে বাস করতেন এবং রাজভবনে আহার করতেন। রাজা তাকে অতিশয় যত্ন ও সম্মান করতেন। কিন্তু রাজার অমাত্যেরা বোধিসত্ত্বের প্রতি রাজার এত খাতির যত্ন ও সম্মান দেখে তা সহ্য করতে পারলেন না। তারা বলাবলি করতে লাগলেন এমন সৎকার যদি কোনো যোদ্ধার ভাগ্যে ঘটতো তবে সে রাজার অনেক উপকার করত। তারা রাজকুমার উপরাজের কাছে গিয়ে বললেন, কুমার, আমাদের রাজা একজন তপস্বীর
অত্যাধিক সম্মান ও যত্ন করছেন। তিনি তার মধ্যে কি গুণ পেয়েছেন তা বুঝতে পারছি না। আপনি এ বিষয়ে রাজার সঙ্গে কথা বলুন। উপরাজ তখন অমাত্যদের সঙ্গে নিয়ে রাজার কাছে গিয়ে একটি গাথার মাধ্যমে বললেন, এই তপস্বী কোনো কর্ম করেনি, তার জ্ঞান বিদ্যার কোনো পরিচয় পায়নি। ইনি আপনার আত্মীয়, বন্ধু বান্ধব বা মিত্র নন, তবে কেন প্রতিদিন তাকে রাজভোগ আহার করতে দেওয়া হয়? রাজা তখন তার পুত্রকে বললেন, বৎস, তোমার মনে আছে কি, আমি সীমান্ত প্রদেশে বিদ্রোহ দমন করতে গিয়ে পরাজিত হয়ে 2-3 দিন ফিরে আসতে পারিনি। উপরাজ বললেন, হ্যাঁ পিতা, মনে আছে। রাজা বললেন, তখন এই ব্যক্তির সাহায্যেই আমার প্রাণ রক্ষা হয়। এরপর তিনি সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, আমার সেই প্রাণদাতা আমার নিকট এখন উপস্থিত হয়েছেন। আমার সমস্ত রাজ্য একে দান করলেও এর ঋণ শোধ করা যায় না। এরপর একটি গাথার মাধ্যমে বললেন, একদিন বনের মধ্যে পিপাসা নিবৃত্তি করতে গিয়ে আমি একটি কূপের মধ্যে পড়ে যাই। তখন এই তপস্বী আমাকে উদ্ধার করেন। তারপর সেবা ও পরিচর্যার দ্বারা ইনি আমার সব ক্লান্তি দূর করে আমাকে নতুন জীবন দান করেন। তাই বলি বৎস, তোমার সাধ্যমতো উপকারীর প্রত্যুপকার করে যোগ্যফল লাভ করো। এইভাবে রাজা বোধিসত্ত্বের গুণকীর্তন করলেন। এতে তার নিজের গুণও প্রকাশ পেল। সেই থেকে যুবরাজ বা অমাত্যগণ আর বোধিসত্ত্বের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেলেন না। রাজা বোধিসত্ত্বের উপদেশ মতো চলে যান, দানাদি পূর্ণকর্ম করে দেহান্তে স্বর্গলাভ করলেন। বোধিসত্ত্ব ধ্যান বলে অভিজ্ঞা ও সমাপত্তি লাভ করে ব্রহ্মলোক পরায়ণ হলেন।